পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে যোগ দেয় লাখো মানুষ। মুরাদপুরে মিছিলটি সামনে এগোতে থাকলে ভিড়ের মধ্যে 2 জনের মৃত্যু হয়। এ সময়ে আহত হন আরও কয়েকজন। মুহূর্তেই উৎসবের নগরী পরিণত হয় বিষাদে। সমবেত কণ্ঠে নবী বন্দনা, নেই ধনী গরিব কিংবা ছোট বড়ের কোনো ভেদাভেদ। যতদূর চোখ যায় এই যেন মানুষের সমুদ্র, হামদ নাতে মুখরিত চারপাশ। চট্টগ্রামের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় 54তম বারের এই জশ্নে জুলুসে যোগ দিতে নগরীর 16 শহরের আলমগীর খানকায় উপস্থিত হন লাখ লাখ মানুষ। ছন্দে ছন্দে নাত আর স্লোগানে মুখর বন্দর নগরীর প্রতিটি অলিগলি থেকে প্রধান সড়ক। সারা দেশে মাজার দরগা ভাঙচুরের নিন্দা জানান তারা। মুসলমানরা কখনো মারামারি হানাহানি মাজার ভাঙচুর খবর থেকে লাশ তুলে পড়া এটা ইসলাম সমর্থন করে না। এই যে কাজগুলো এরা করতেছে এরা মুসলমান হতে পারে না। এই জশ্নে জুলুসকে বিশ্বের সর্ববৃহৎ জুলুস উল্লেখ করে গিনেস বুকে এর অন্তর্ভুক্তির দাবি অংশ নেয়া মুসল্লি ও আয়োজকদের। প্রচারিত হলে চট্টগ্রামের সুনাম বাড়বে এবং এটা চট্টগ্রামের একটা ঐতিহ্য হিসেবে যেভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই ঐতিহ্য আর চট্টগ্রামের ঐতিহ্য থাকবে না, এটা বিশ্ব ঐতিহ্য হবে। তার অপেক্ষায় আমরা আছি। তবে আনন্দ উৎসব নিমিষেই পরিণত হয় বিষাদে। জুলুসের বহর মুরাদপুর আসতে লাখ লাখ মানুষের জনসমুদ্র তৈরি হয়। এ সময় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে যান অনেকে। এ সময় পদদলিত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 6 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ সময় মানুষের অতিরিক্ত চাপে ভেঙে যায় একটি সেতু, আহত হয় 15 জন। জ্যামের কারণে মানুষ কোনো দিক যাইতে পারতেছে না। হঠাৎ করে এদিকে যখন যাচ্ছিল, যাওয়ার সময় ব্রিজটা টপকায়ে পড়ে গেছে। প্রায় 7-8 জনের মতো আহত হয়েছে। এর আগে জশ্নে জুলুস চকবাজার, আন্দরকিল্লা, জামাল খান, জিসি হয়ে একই জায়গায় আসলেও এবার প্রশাসন রুট ছোট করে ফেলে মুরাদপুর জিসি 2 নং গেট হয়ে একই জায়গায় ফেরত যাওয়ার নির্দেশ দেয়। ফলে ছোট রুটে তৈরি হয় মানুষের চাপ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের জশ্নে জুলুসে হতাহতের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, জশ্নে জুলুসের ভিড়ে 2 জনের মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এছাড়াও আহতদের কি অবস্থা জানতে চাই আপনার কাছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন চট্টগ্রামে জশ্নে জুলুসের যে র্যালি হয় সে র্যালিতে মানুষের ভিড়ের চাপে এবং সেতু ভেঙে 2 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রায় 6 জন। তার মধ্যে একজনকে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এবং আপনারা জানেন প্রতি বছরের মতো এবারে কিন্তু সকাল 8টার পর থেকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি র্যালি বের করা হয়, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। আমরা প্রতিবারই দেখেছি যেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবং আজকে এই র্যালিটি যখন মুরাদপুর পাস হওয়ার সময় অতিরিক্ত মানুষের ভিড়, প্রায় লক্ষাধিকের অধিক মানুষের ভিড়ের চাপে সেতুটি ভেঙে পড়ে যায় এবং সেখানে প্রায় কয়েক শতাধিক মানুষ যে মুরাদপুর যে খালে পড়ে, সে সময় একজন কিশোরের মৃত্যু হয়। তার নাম হচ্ছে তার বাড়ি হচ্ছে চট্টগ্রামের বাকলিয়াতে, সে একটি মাদ্রাসার ছাত্র। একজন হচ্ছে ইকবাল, তার বাড়ি হচ্ছে চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাটে। মোট 2 জনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রয়েছে। এর মধ্যে একটু আগেই একজনের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। আরেকজন যিনি শিক্ষার্থী, তার মরদেহ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তার স্বজনরা এখানে ভিড় করছেন। অর্থাৎ সেই যে ছেলেটি মারা গেছে কিশোর বয়স, তার বয়স মাত্র 13 বছর। সে একজন মাদ্রাসার একজন স্টুডেন্ট ছিল, শিক্ষার্থী ছিল। এবং মূলত যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে তাদের যেটি অভিযোগ, প্রতিবারের মতো এবার যেই আপনার র্যালি বের করা হয় যেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, কিন্তু রুট কম থাকার ফলে, অর্থাৎ অতিরিক্ত মানুষ কিন্তু রুট কম ছিল, যার ফলে এই ভিড়ের চাপে এই ধরনের ঘটনা আপনার ঘটেছিল। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর, সর্বশেষ খবর। জি মাসুদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে মনে করেন বিএনপি নেতারা। তারা বলেন মাজারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন নিকটবর্তী হলে এই ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের। শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে মহামানবকে নিয়ে এখানে আলোচনা আয়োজনে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন সামনে রেখে দেশের ভেতরে ও বাইরে গভীর ষড়যন্ত্র চলছে। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজারে
সেইখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। ঢাকা মেডিকেলে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে দেখতে যান বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। পরে কথা বলেন গণমাধ্যমের সাথে। যে আক্রমণটা হয়েছে, এটা আমার মনে হলো আক্রমণটা খুবই উদ্দেশ্যমূলক। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনার দেখতে হবে, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে দেশ বিদেশে ষড়যন্ত্র চলছে। নির্বাচন এগিয়ে এলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন বিএনপি নেতারা। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার কোত্থেকে হচ্ছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনীতি আর মব সন্ত্রাসকে এক করে না দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। রাজবাড়ীতে মাজারে হামলার ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তীব্র নিন্দা জানান আদালতের ভেতর সাংবাদিকদের উপর হামলার। দেশের বিভিন্ন জায়গায় একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এতে পরিস্থিতি অস্থিতিশীলের পাশাপাশি প্রাণহানিও ঘটছে। শনিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাজবাড়ীতে মাজার হামলা নিয়ে কথা বলেন উপদেষ্টা। লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। সরকার ইতিপূর্বেও বারবার বলেছে যে মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য। তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। তবে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনাকে মব সন্ত্রাসের সাথে না মেলানোর আহ্বান জানান তিনি। কোনো একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল। তাদের কর্মসূচিকে যদি আপনি মব বলেন, কালকে বিএনপি, জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও অন্য কেউ মব বলা শুরু করবে। আদালতের ভেতরে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে নিন্দনীয় আচরণ বলে মন্তব্য এই উপদেষ্টার। আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজমটা ধরে রাখা প্রয়োজন। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে যখন জাতীয় পার্টি ব্যস্ত, ঠিক তখনই একটি সংঘবদ্ধ গোষ্ঠী দোষরাক্ষা দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। দুপুরে মহানগর ও জেলা শাখার উদ্যোগে রংপুরে বিভাগীয় প্রতিনিধি সভা শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তিদের নিশ্চিহ্ন করে দিতে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে রংপুরে জাতীয় পার্টি শক্ত অবস্থানে আছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের শূন্যতায় জাতীয় পার্টির জনপ্রিয়তাকে রুখে দিতেই দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জানান, মামলাবিহীন ক্লিন ইমেজের আওয়ামী সমর্থনকারী জাতীয় পার্টির হয়ে নির্বাচন করলে কোনো আপত্তি নেই। অরচিতভাবে একটা ভ্রান্ত ধারণা চাপাই দিয়ে জাতীয় পার্টির রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা চলমান। কেউ যদি জাতীয় আওয়ামী লীগের সমর্থক হয়, মনে করেন জাতীয় আওয়ামী লীগের সমর্থক, সে কোনো তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, সে যদি যোগ্য প্রার্থী আমরা মনে করি, আমরা দেবো না কেন? দেবো, অবশ্যই দেবো। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের মতো ব্যর্থ হবে। আর জুলাই সনদ যারা মানবে না তারা বিশ্বাসঘাতকতা করবে। এ কথা বলেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার 14 গ্রামে উপজেলা মুন্সিরহাট ইউনিয়নে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের সমাবেশে কথা বলেন তিনি। জুলাই সনদ যারা মানবে না, এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতক, এবং জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয় তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করবে। শেষ সময়ের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার ভোট, কাল শেষ হচ্ছে ভোটের প্রচারণা। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, ডাকসু নির্বাচন ঘিরে প্রচারণার খবর তো জানতে চাই, আপনার একটু পর্যবেক্ষণ জানতে চাই, কেমন দেখছেন? আসলে আমরা আর মাত্র একদিন বাকি
প্রচারণার আর ভোটের বাকি 2 দিন, সব কিছু মিলে আমরা দেখছি যে সকালের পর থেকে 11টার পর থেকে মোটামুটি যারা প্রার্থী তারা তাদের প্রচারণা শুরু করেছিলেন। আর ঠিক এই মুহূর্তে সিনেট ভবনে নির্বাচন কমিশন কর্তৃক এখানকার যে নির্বাচন কমিশন, ডাকসু নির্বাচন কমিশন, তারা একটি ব্রিফ করছেন। কিছুক্ষণ পর আমরা হয়তো যাব, তাদের সাথে কথা বলার জানার চেষ্টা করবো যে তারা কি বলছেন। এর আগে প্রচারণা বিষয়ে যদি বলি, আমরা দেখছি যে বিভিন্ন হল যে আছে, যে হলের সামনে যারা প্রার্থী তারা লিফলেট সহ বিভিন্ন কাগজপত্র সহ তারা দাঁড়িয়েছেন এবং শিক্ষার্থীরা যখন হলে ভিতরে প্রবেশ করেছেন বা কেউ বের হয়েছেন তাদের হাতে লিফলেটটি ধরিয়ে দিয়েছেন এবং সেখানে তাদের যে ইশতেহার, তারা নির্বাচনে জয়ী হতে পারলে তারা কি করবেন সেটি তারা তুলে ধরেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। এই কিছুক্ষণ আগে আমরা দেখছি যে ছাত্র শিবিরের যে সমর্থিত যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিষদ, তারপর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যবদ্ধ পরিষদ এবং ছাত্রদলের পক্ষ থেকে সবাই কিন্তু আজকে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তারা সবাই একটি কথা বলেছেন, বিশেষ করে সবার বক্তব্যে যে জিনিসটি ফুটে এসছে সেটি হলো নারী ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। সেই লক্ষ্যে তারা সংশয় প্রকাশ করেছেন যে সকল নারী ভোটার কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন কিনা। বিশেষ করে তারা হলের দূরত্ব বা পরিবেশের কথা তারা তুলে ধরেছেন এবং তারা ভোট কেন্দ্রে সুবিন্যস্ত করার দাবি তুলেছেন যে ভোট কেন্দ্র যদি সুবিন্যস্ত করা হয় তাহলে তারা সে ভোট কেন্দ্র তারা নিশ্চিত ভোট দিতে পারবেন। এছাড়া নিরাপত্তা বিষয়টি এখানে উঠে এসেছে, বিশেষ করে ছাত্র এবং নারী শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নিরাপদ রাখা, পরিবহন ব্যবস্থা সহ শিক্ষার পরিবেশ সবকিছু নিয়ে তারা কথা বলছেন এবং ভোটারদের কাছে গেছেন এবং তাদের যে যোগ্যতা সেগুলো তারা তুলে ধরেছেন যেন তারা নির্বাচনে জয়ী হলে তারা সেগুলো তারা করতে পারেন, যারা তারা সফলতা দেখাতে পারেন সেই কথাটি তারা বলছেন। তো রেদওয়ান আপাতত এই ছিল এখান থেকে আমার কাছে। জি, বুঝতে পেরেছি। বিজন কুমার দাস, আপনাকে ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার। সকালে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল, যে বিষয়টি বলছিলাম একটু আগে। জাকসু নির্বাচনের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি মাহমুদ, আজকে ছাত্রদল ইশতেহার ঘোষণা করেছে। সাধারণ ছাত্রছাত্রীরা বিশেষ তাদের ইশতেহারকে আসলে কিভাবে দেখছেন, এছাড়া প্রচারণা কেমন দেখছেন জানাবেন আমাদের। রেদন, প্রথমে জানিয়ে রাখি, এই জাকসু নির্বাচন ঘিরে প্রচারণার শেষ দিন হচ্ছে 9 তারিখ মধ্যরাত পর্যন্ত। তবে আজকে ছুটির দিন থাকাতে কিন্তু গেল কয়েকদিন আমরা যেভাবে প্রচারণা চলতে দেখেছি, আজকে ক্যাম্পাস অনেকটাই ফাঁকা। প্রচারণা চলছে মূলত হল কেন্দ্রিক, আবাসিক হলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন যারা প্রার্থী তারা। আর এরই মধ্যেই কিন্তু আসলে আজকে ছাত্রদলের পক্ষ থেকে প্রথম এক ইশতেহার ঘোষণা করা হলো, যে প্যানেলগুলো রয়েছে এই জাকসু নির্বাচন ঘিরে তাদের মধ্য থেকে, এবং এই 8টি মূলনীতির উপর ভিত্তি করে তারা ইশতেহারটি প্রকাশ করেছে। আমরা এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো। এখানে ছাত্রদলের প্যানেলের একজন প্রার্থী রয়েছে আমাদের কাছে। আপনারা তো আজকে ইশতেহার ঘোষণা দিলেন, ইশতেহারগুলো বাস্তবায়ন করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন এবং ইশতেহারের মূল বিষয়গুলি নিয়ে একটু যদি বলেন। দেখেন, দীর্ঘ 33 বছরের অচলায়তন ভেঙে জাকসু হচ্ছে, জাকসু নির্বাচন হচ্ছে, ক্যাম্পাসে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেল আজকে আমরা 8টি মূল বিষয়ের উপর ফোকাস রেখে আমরা আমাদের ইশতেহার ঘোষণা করেছি। সো আমাদের মূল বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে শিক্ষা এবং গবেষণায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো এবং শাসন সংকট, খাদ্য সংকট এবং দীর্ঘদিনের যে অপরাজনৈতিক যে কালচারটা ছিল, গেস্ট রুম, গণরুম, র্যাগিং, ট্যাগিং, বুলিং, এর বিরুদ্ধে আমরা সোচ্চার অবস্থান নিব। এছাড়াও আমরা সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়াক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য কয়েকটি ইশতেহার দিয়েছি। তো দেখেন, আসলে আমাদের মূল বিষয়টি হচ্ছে 11 তারিখের জাকসু নির্বাচনে শিক্ষার্থীরা তাদেরকে রায় দিবে যারা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের গণতান্ত্রিক সংগ্রামে শিক্ষার্থীদের পাশে ছিল এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে পাশাপাশি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতার জন্য যারা লড়াই করে গিয়েছে, আমি বিশ্বাস করি তারাই শিক্ষার্থীদের পক্ষে রায় দিবে। এবং আমরা ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তাদের যে এই ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে যে ইশতেহার দেওয়া হয়েছে তারা বাস্তবায়নে বদ্ধপরিকর, এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু বলছে যে যেসব ইশতেহার আসছে অন্যান্য প্রার্থীদের কাছ থেকে, যেসব প্রতিশ্রুতি আসছে সেগুলো বাস্তবসম্মত এবং শিক্ষার্থী বান্ধব। তারা আশা করছেন যে তারা এইসব প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর থাকবেন। জি, ধন্যবাদ আপনাকে শফি। কম খরচে ও সহজ প্রক্রিয়ায় রেমিটেন্স পাঠানোর লক্ষ্যে কাজ শুরু করেছে নালা। রাজধানীর একটি হোটেলে নালা অ্যাপ ব্যবহারের সুবিধা তুলে ধরতে আয়োজন করা হয় মিট দ্য প্রেস। এ সময় আন্তর্জাতিক ফিডটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ নালা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান বলেন, জিরো ফিতে দ্রুত এবং নিরাপদে দেশে টাকা পৌঁছানোই হলো তাদের লক্ষ্য। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে।
সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।